প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা জারণ সংখ্যা বা জারণ মান নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেয়া ছিল। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা দেখব যে জারণ বিজারণ হচ্ছে একটি যুগপত ক্রিয়া। এই যুগপত ক্রিয়ার মধ্যে মূলত আসলে কি বোঝায়, ইংরেজিতে টার্মটা তোমাদের কাছে সহজ হয়তো, সেটা হচ্ছে সিমুলটেনাস প্রসেস, মানে জারণ যখনই ঘটবে তখনই বিজারণ ঘটবে, বা বিজারণ যখনই ঘটবে তখনই জারণও ঘটবে একসাথে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আমরা। তাহলে প্রথম উদাহরণ হিসেবে আমি একটু হাতে করিয়ে দেখাতে চাচ্ছি। এটা প্রথম উদাহরণ হিসেবে আমাদের কোন উদাহরণটা ছিল তোমাদের কি মনে আছে? প্রথম উদাহরণ হিসেবে আমাদের ছিল পটাশিয়াম ডাইক্রোমেটের উদাহরণটা। দ্যাট মিন্স K2Cr2O7। এখানে ক্রোমিয়ামের জারণ মানটা বের করতে বলার কথা ছিল। তাহলে এখানে আমাদের প্রথমেই কার কার জারণ মান জানা লাগবে? আমাদের পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ মানটা জানা লাগবে। পটাশিয়াম যেহেতু ক্ষার ধাতু অর্থাৎ গ্রুপ 1-এর মৌল, তার জারণ মানটা কত? তার জারণ মানটা হবে +1, এবং এখানে দুটি পটাশিয়াম পরমাণু রয়েছে, তার মানে +1 × 2 প্লাস ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা এখানে ক্রোমিয়ামের জারণ মানটাকে ধরে নিব কি? x। তাহলে x × 2। ভাইয়া 2 কেন? কারণ এখানে দুটি ক্রোমিয়াম পরমাণু রয়েছে। প্লাস অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে সুপার অক্সাইড এবং পারঅক্সাইড ব্যতীত অন্যান্য সকল অক্সাইডে তার জারণ মানটা কত হয়? -2 হয়। এখানে কয়টি অক্সিজেন পরমাণু রয়েছে? 7টি। তাহলে =0। কেন 0? কারণ কোনো একটা নিরপেক্ষ যৌগে তার মৌলগুলোর বা পরমাণুগুলোর জারণ মানের সমষ্টিটা হয় 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 + 2x আর এখানে -14। তাহলে আমাদের এখানে x 2x আমি ভেঙেই করাই, 14 - 14টা ওপাশে চলে যাবে, 2 সেখান থেকে বিয়োগ হবে, তার মানে এটা কত হয়ে যাবে? এটা হবে +12। অতএব x +6। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মানটা হচ্ছে +6। এটা ছিল একটা উদাহরণ। আরেকটা উদাহরণ ছিল আমাদের এখানে, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, আরেকটা ছিল জিঙ্ক সালফেট। তো আমি এটাই আগে দেখাই। জিঙ্ক সালফেটে এখানেও আমি বলেছিলাম যে আগের মতন যে সালফারের জারণ মানটা আমি এখানে ধরে নিলাম x। তাহলে জিঙ্কের ক্ষেত্রে তার জারণ মানটা হচ্ছে +2, এখানে একটা জিঙ্ক রয়েছে, যোগ সালফারেরটা জানি না, x × 1, যোগ অক্সিজেনের আমরা জানি -2 × 4 = 0। তাহলে এখানে 2 পাচ্ছি প্লাস x আর -8। তাহলে x কত দাঁড়াচ্ছে? x দাঁড়াচ্ছে +6। তাহলে জিঙ্ক সালফেটে সালফারের জারণ মানটা হচ্ছে +6। এরপরেই আমাদের চলে আসছে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। এখানেও সালফারের জারণ মান আমি কত ধরে নেব? x ধরে নেব। তাহলে সোডিয়ামের আমরা জানি ক্ষার ধাতু, +1 × 2, দুইটি পরমাণু রয়েছে এখানে। সালফারের ক্ষেত্রে x × 2 অক্সিজেনের ক্ষেত্রে কত? -2 × 3, কারণ তিনটি অক্সিজেন পরমাণু রয়েছে এখানে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? +2 + 2x, আর এদিকে রয়েছে কত? এখানে রয়েছে আমাদের -6। তাহলে এটা দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখো, 2x এদিকে 6টা ডান দিকে চলে যাবে আর এদিকে 2টা ডান দিকে চলে যাবে। তাহলে এখানে +6 - 2, দ্যাট মিনস হচ্ছে +4। অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মানটা হচ্ছে +2। সবশেষে আরেকটা বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। সেখানে হাইড্রোজেন +1 আমরা জানি, একটা হাইড্রোজেন পরমাণু। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম x × 1 প্লাস এখানে -2 × 3 = 0। তার মানে এটা কত দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখো, 1 + x - 6 = 0। দ্যাট মিনস x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা হচ্ছে +6 - 1, দ্যাট মিনস +5। তাহলে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের যে জারণ মানটা বা জারণ সংখ্যাটা সেটা হচ্ছে +5। তো এই ছিল তোমাদের হোমওয়ার্কের সলিউশন। আর আমরা পাশাপাশি আরও কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমে, যেহেতু উপরের অংশটা ছিল এটাকে আমি মুছে ফেললাম, জারণ সংখ্যা এবং যোজনী একই বিষয় নয়, এই জিনিসটার ব্যাখ্যাটা একটু করা প্রয়োজন। জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? জারণ সংখ্যা বলতে পরমাণু কিংবা আয়নে উপস্থিত চার্জ সংখ্যা চিহ্ন সহ, এটাকে আমরা বলে থাকি তার জারণ মান বা জারণ সংখ্যা। এটা ধনাত্মকও হতে পারে, এটা ঋণাত্মকও হতে পারে, এটা পূর্ণ সংখ্যা হতে পারে, শূন্য, এমনকি ভগ্নাংশও হতে পারে। আমরা দেখে এসেছি যে সুপার অক্সাইডের ক্ষেত্রে কত? -1/2 হচ্ছে।
যেখানে কি একই সাথে সে ঋণাত্মক এবং ভগ্নাংশ। আবার নিরপেক্ষ পরমাণুগুলোর ক্ষেত্রে যেমন সোডিয়াম, আয়রন, কপার এদের ক্ষেত্রে শূন্য হচ্ছে। তার মানে এটা হতে পারে ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, শূন্য, এমনকি ভগ্নাংশ। শুধু তাই নয়, একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন যৌগে বিভিন্ন রকম হতে পারে। কিরকম এটা? যেমন তুমি খেয়াল করে দেখো, যদি একটু হাতে করে দেখাই, তুমি খেয়াল করে দেখবে যে সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মানটা কত। তুমি এখানে দেখবে যে সালফারের জারণ মানটা হচ্ছে +4, ঠিক আছে? আবার তুমি ইতিমধ্যে সালফিউরিক অ্যাসিডের জারণ মানটা বের করে এসেছো, এখানে সালফারের জারণ মানটা কত? +6। তাহলে খেয়াল করে দেখো যে মৌলটা কিন্তু একই রয়েছে, অর্থাৎ সালফার, কিন্তু তাদের এই সালফারের জারণ সংখ্যা সালফার ডাইঅক্সাইডে একরকম, সালফিউরিক অ্যাসিড আবার আরেক রকম। আবার একটু আগের যৌগগুলোতেই তুমি খেয়াল করে দেখো, সোডিয়াম থায়োসালফেটে সালফার একরকম, কপার সালফেটে বা জিঙ্ক সালফেটে আরেক রকম। তার মানে এই স্টেটমেন্টটা, এই বিবৃতিটা হচ্ছে সঠিক। এরপরে বলা হচ্ছে যে অন্যদিকে যোজনী হচ্ছে একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্যটা, সেটা। যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয় না, এটি সবসময় পূর্ণ সংখ্যা হয় এবং নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজনীটা হয় শূন্য। তাহলে আমি যদি তোমাকে বলি যে এখানে আমরা কার্বনের কথা যদি চিন্তা করি, কার্বনের ক্ষেত্রে তার যোজনী কত? আমরা জানি যে কার্বনের যোজনীটা হচ্ছে সবসময় 4, তাই তো? এখন কার্বনের ক্ষেত্রে তার জারণ মানটা কত হয়? কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান একরকম হবে, আবার কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ মান আরেক রকম হবে। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মানটা কত হবে? এটা হবে +4। আবার কার্বন মনোক্সাইডে তার জারণ মান হয়ে যাবে +2। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কখন কোনটা ব্যবহার করছি এবং কোনটা যোজনী কোনটা জারণ মান, এদের মধ্যে স্পষ্ট একটা পার্থক্য রয়েছে, সেটা আমরা বুঝে ফেললাম। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইডে তার জারণ মান +4, কার্বন মনোক্সাইডে +2, কিন্তু কার্বনের যোজনী হচ্ছে সব সময় 4। আশা করি তোমরা জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যকার যে মূল পার্থক্যটা সেটা ধরতে পেরেছো। আমরা পরের টপিকটাতে চলে যাই। পরের টপিকটা হচ্ছে যে আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া। এই যুগপৎ ক্রিয়া বলতে কি বোঝে? এটাকে বলা হয় সিমুলটেনাস প্রসেস, মানে একই সাথে ঘটবে। কি সেটা? ইতিমধ্যেই তোমরা অনেকগুলো সংজ্ঞা জেনে এসেছো। কি সেটা? রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটলে তাকে বলছি জারণ, ইলেকট্রনের গ্রহণ ঘটলে তাকে বলছি বিজারণ। যেই পদার্থটা ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, এবং যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। এবং জারণ বিজারণ বিক্রিয়াটা একসাথে সংগঠিত হয়, সেটা আমরা নিচের বিক্রিয়াটা দেখেই বুঝবো। এখানে রয়েছে কে? এখানে রয়েছে সোডিয়াম। আমরা যদি মোলের হিসেবে বলি, 1 মোল সোডিয়াম হাফ মোল ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়ায় 1 মোল সোডিয়াম ক্লোরাইড সৃষ্টি করেছে। আবার যদি আমরা অনুপরমাণুর হিসাবে বলি, তাহলে কিভাবে হবে এটা? একটি সোডিয়াম পরমাণু অর্ধেক ক্লোরিন অণুর সাথে, তো অর্ধেক ক্লোরিন অণু মানে বুঝতেই পারছো, একটি ক্লোরিন পরমাণু মিন করছে, তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড সৃষ্টি করছে। এবার এখানে বিজারকটাকে, তা এখানে বিজারক পদার্থ সোডিয়াম। কেন সোডিয়াম? কারণ এই বিক্রিয়াটা আমরা ইতিমধ্যে দেখে এসেছি। বিজারক পদার্থ সোডিয়াম তার বাইরের শেলের একটা ইলেকট্রন ত্যাগ করে সে জারণ অর্ধ বিক্রিয়াটা সম্পন্ন করে। অপরদিকে বিজারক সোডিয়াম যে ইলেকট্রনটাকে ত্যাগ করে, জারক পদার্থ ক্লোরিন সেটাকে গ্রহণ করে বিজারণ অর্ধ বিক্রিয়াটা সম্পন্ন করে ফেলে। এই যে দেখো জারণ অর্ধ বিক্রিয়াটা, যেখানে আমি তোমাদের বইয়ের মতন করে বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে সোডিয়াম প্রথমে কি তড়িৎ নিরপেক্ষ থাকে বা নিরপেক্ষ থাকে, সেখান থেকে সে কি একটা ইলেকট্রনকে ত্যাগ করে, ত্যাগ করার ফলে সেখানে কি উৎপন্ন হয়? সোডিয়াম আয়ন। আর যে ইলেকট্রনটাকে ত্যাগ করেছে সেই ইলেকট্রনটা। এবার এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি প্রক্রিয়া? এটাকে বলা হচ্ছে জারণ। এটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো যে সোডিয়াম এখান থেকে একটা ইলেকট্রন ছাড়ছে, সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে। একই জিনিস, আমি শুধু ইলেকট্রনটাকে বাম পাশে নিয়ে দেখালাম যাতে ত্যাগ করাটা তুমি সহজেই বোঝো। এরপরে এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে। কিভাবে? এখানে ক্লোরিনেরটা সঠিক মানে তোমাদের বোঝার সুবিধার মতনই দেয়া আছে যে একটি ক্লোরিন পরমাণু এখানে সোডিয়ামে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তো উপরের বিক্রিয়াটা কি? উপরের ক্রিয়াটা হচ্ছে এটা জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ ক্রিয়া বলতে পারো, আর নিচেরটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বা বিজারণ ক্রিয়া। কারণ উপরেরটাতে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে আর নিচেরটাতে ইলেকট্রনের গ্রহণ ঘটেছে। এবার এটাকে যখন আমি একসাথে লিখবো তখন কিরকম হবে জারণ বিজারণ বিক্রিয়াটা? এখানে খেয়াল করে দেখো যে আমি একটু আগেই বলছিলাম এখানকার ইলেকট্রনটা কাটাকাটি যাবে, বাম পাশের গুলোকে এখানে যোগ করে দিলাম সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুকে। আর ডান পাশে কে কে রয়েছে, মানে তীর চিহ্নের বাম ডানের কথা বলছি, ডান পাশে রয়েছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন তারা যুক্ত হয়ে
সোডিয়াম ক্লোরাইড গঠন করছে, তাই তো? তাহলে এখানে খুব স্পষ্ট যে জারণে বিজারক পদার্থটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং অপরদিকে বিজারণে জারক পদার্থটা ওই ইলেকট্রনটা গ্রহণ করেছে। এবার যদি জারক পদার্থ ক্লোরিন সে যদি ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে বিজারক পদার্থ সোডিয়ামটা ইলেকট্রন দান করতে পারতো না, কিন্তু তার মানে এখানে বলা যায় যে জারণ তখনই ঘটবে সাথে সাথেই সেখানে বিজারণটাও ঘটবে। তার মানে এখানে আমাদের জারণ বিজারণ প্রক্রিয়াটা হচ্ছে একটা যুগপৎ ক্রিয়া বা যুগপৎ প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় সিমুলটেনাস প্রসেস। আর আরো সংক্ষেপে বলতে গেলে যেহেতু বিজারক ইলেকট্রন দান করে এবং জারক উক্ত ইলেকট্রনটাকে গ্রহণ করে, কাজেই বলা যাচ্ছে জারণ বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর একটা প্রক্রিয়া। এই জিনিসটাকে আমি আরেকটা উদাহরণ দিয়ে যদি দেখাতে চাই, ধরো এটা একটা উদাহরণ, এটা হয়তো তোমাদের বইয়ে নেই, আমি আলাদা করেই দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, তাই তো? এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া। এখানে কি কি সৃষ্টি হচ্ছে? এখানে সৃষ্টি হচ্ছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। এই বিক্রিয়াটাতে তোমরা কি প্রথমে শুরুতেই আমাকে বলে দিতে পারবে যে এখানে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে? বিক্রিয়াটা তোমাদেরকে করে দেখতে হবে, তাই তো? তো বিক্রিয়াটা যখন করে দেখবে তোমরা, তখনই তুমি বুঝতে পারবে যে এখানে কি ঘটনা ঘটছে। এখানে এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কেন এই বিক্রিয়াটাকে প্রতিস্থাপন বলা হয় তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্কের বিক্রিয়াটা ঘটছে। একটু পরেই সৃষ্টি হচ্ছে কে? একটু পরেই সৃষ্টি হচ্ছে এখানে জিঙ্ক সালফেট, তাই তো? এবং আর কে সৃষ্টি হচ্ছে? আর সৃষ্টি হচ্ছে এখানে, খেয়াল করে দেখো, হাইড্রোজেন গ্যাস। তার মানে এখানে মূলত আমার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এই জিঙ্কটা এখানকার হাইড্রোজেন পরমাণু দুটিকে প্রতিস্থাপিত করেছে। তো যখন এই প্রতিস্থাপনটা ঘটছে তখনই কি এই হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে বলা হয় একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত, কারণ আমাদের এই চ্যাপ্টারেই রয়েছে বিভিন্ন সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন কিংবা দহন বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে চলো এবার আমরা এদের যেই পরিচিত রূপটা, অর্থাৎ আমি যেটা বের করে দেখাতে চাচ্ছি তোমাদের, সেটাতে একটু চলে যাই। তার আগে তোমরা কিন্তু চাইলে এখান থেকে তার জারণ সংখ্যা দিয়ে বের করে ফেলতে পারো কার বিজারণ ঘটেছে কার জারণ ঘটেছে। এটা কিভাবে করা যায় এই সংক্ষিপ্ত প্রসেসটা আমি তোমাদের শিখিয়ে দিতে চাচ্ছি। এখানে হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে কত? +1। এখানে কয়টা হাইড্রোজেন রয়েছে? 2টা হাইড্রোজেন। তো ওইদিকে আমরা এখন তাকাবো না, দরকার নেই আসলে। সালফারের জারণ মানটা কত? সালফারের জারণ মানটা তুমি জানো, সালফারের জারণ মানটা হচ্ছে এখানে 6 +6। অক্সিজেনের জারণ মান হচ্ছে এখানে -2, একটু ছোট করেই লিখছি। জিঙ্কের জারণ মান কত? এখানে 0। জিঙ্ক সালফেটের ক্ষেত্রে জিঙ্কের জারণ মানটা হয়ে যায় কত? +2। আর এখানে তুমি আলাদা আলাদা করে জারণ মানটা বের করে রাখতে পারো, আবার একসাথেও করতে পারো, এটা আসলে তোমার উপরেই পুরোপুরি। তো এখানেও সালফারের জারণ মানটা হচ্ছে 6, অক্সিজেনের জারণ মানটা কত? -2, আর এখানে হাইড্রোজেনের জারণ মানটা কত? 0, তাই তো? তো আমার এত কিছু দিয়ে আসলে দরকার নেই কোনো, এটা আমি শুধুমাত্র তোমাদের জানার সুবিধার্থে প্রত্যেকের জারণ মানটা আলাদা আলাদা করে লিখে দিলাম। তাহলে আমরা কাদেরকে নিয়ে কাজ করব? আমরা শুধুমাত্র এখানে খেয়াল করে দেখি কাদের জারণ মানে পরিবর্তন ঘটেছে। এখানে হাইড্রোজেনের জারণ মান +1 থেকে এখানে 0 হয়ে গেছে। তার মানে এখানে জারণ মানের কি বৃদ্ধি ঘটেছে নাকি হ্রাস? এখানে জারণ মান বা জারণ সংখ্যার হ্রাস ঘটেছে, তার মানে এই ঘটনাটা হচ্ছে বিজারণ। আমি এর আগেও সংক্ষেপে বলে এসেছিলাম এক ভিডিও ক্লাসে যে যেখানে জারণ মানের হ্রাস ঘটবে সেটাই হচ্ছে বিজারণ। আবার তুমি খেয়াল করে দেখো এখানে জিঙ্কের জারণ মানটা কত? 0। আবার জিঙ্ক সালফেটে এর জারণ মানটা কত? +2। 0 থেকে +2 সৃষ্টি হয়েছে, তার মানে জারণ সংখ্যাটা বা জারণ মানটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য এই ঘটনাটা হচ্ছে জারণ। তো এই ছিল একদম সংক্ষেপে তুমি জারণ বিজারণ কিভাবে বের করে ফেলতে পারো। এছাড়াও তাহলে দেখো যে এখানে কার জারণ ঘটলো, কার বিজারণ ঘটলো। পুরোপুরি ভাবে যদি আমি বলতে চাই একবারে, যে এখানে সালফিউরিক অ্যাসিড ছিল সেটা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের বিজারণ ঘটেছে, বিজারণ শেষে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তো যার বিজারণ ঘটে, এই বিজারণটা কে ঘটালো? এই বিজারণটা ঘটালো জিঙ্ক, তার মানে জিঙ্ক হচ্ছে এখানে বিজারক। আর জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের কি ঘটেছে?
জিঙ্কের এখানে জারণ ঘটেছে। এই জারণটা কে ঘটালো? এই জারণটা সে না, বরং তার সাথে আরেকটা যে বিক্রিয়ক রয়েছে সে ঘটাবে। তাহলে এইভাবেই তুমি জারক বিজারককে শনাক্ত করে ফেলতে পারো। তাহলে এই গেল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক বিজারক শনাক্তকরণ। আমি একটা মনে রাখার প্রসেস শিখিয়েছিলাম যে কোনো একটা জারক পদার্থ অন্যের জারণ ঘটায় কিন্তু নিজে বিজারিত হয়, এই যে খেয়াল করে দেখো। আবার কোনো একটা বিজারক পদার্থ অন্যের বিজারণ ঘটায় কিন্তু নিজে জারিত হয়। এইভাবেই তুমি মনে রাখতে পারো বিষয়টাকে। তাহলে এবার আমি তোমাদের যে ইলেকট্রনীয় পদ্ধতিতে সেই অনুযায়ী যদি এই ঘটনাটাকে ভেঙে দেখাই তাহলে কিভাবে হবে এটা। এখানে আমরা যদি খেয়াল করি যে H2SO4, এটাকে যদি একটু ভাঙি তাহলে এখানে 2H+ আর এখানে সালফেট আয়ন সৃষ্টি হয়। 2H+ থেকে একটা H+ কে যদি আমি নিয়ে কাজ করি তাহলে AH+টা কি করবে? AH+টা কি করবে এটা জানার আগে তোমার এটা জানতে হবে যে AH+টা যে ইলেকট্রনটাকে গ্রহণ করবে সে কই থেকে পাবে। একটু খেয়াল করে দেখো, জিঙ্ক সালফেটের কথা বলছি। জিঙ্ক সালফেটকে ভাঙলে তুমি পাবে জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন। কেন ভাইয়া আপনি এদেরকে ভেঙে নিলেন প্রথমে? কারণ একটু পরেই আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা সংগঠিত হয়েছে। খেয়াল করে দেখো, আমি উপরের সবগুলো একটু মুছে দিচ্ছি তোমাদের ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য। এই যে খেয়াল করে দেখো যে আমাদের এখানে আমি সালফিউরিক অ্যাসিডকে এবং জিঙ্ক সালফেটকে ভেঙে দেখালাম যাতে করে তুমি এখানকার বিক্রিয়াটাকে ভালোভাবে নোটিস করতে পারো। এবার যদি আমি বিক্রিয়াটাকে লিখি কি দাঁড়াবে? সালফেট তো এখানে মূলত দর্শক আয়ন হিসেবে থাকছে। দর্শক আয়ন সেই আয়নটা যেটা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তাহলে এখানে এটাকে ভেঙে লেখা যায় 2H+, আমি সালফেট বাদে লিখছি কিন্তু এখানে জিঙ্ক, আর এখানে থাকবে কে? এখানে থাকবে জিঙ্ক 2+, আর এখানে থাকবে হাইড্রোজেন। তাহলে দেখো দর্শক আয়ন বাদে আমি কিন্তু তাদেরকে লিখে ফেললাম। এবার আমার কাজটা কি হবে? এবার আমার কাজটা হবে এদেরকেও আমি মুছে দিই, যেহেতু আমি দর্শক আয়ন বের করার সিস্টেমটা শিখে গেছি। এবার এইখানে আমার ঘটনাটা কি ঘটবে? এখানে ঘটনাটা ঘটবে জিঙ্ক। জিঙ্ক কি করে? জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রনকে ত্যাগ করে দেয়। দুটি ইলেকট্রনকে ত্যাগ করে সে জিঙ্ক 2+-এ পরিণত হয়ে যায়। তার মানে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে, এটাকে আমরা বলবো কি? জারণ। এবার এই দুটো ইলেকট্রনকে কিভাবে হাইড্রোজেন গ্রহণ করবে খেয়াল করে দেখো, এখানে দুইটি হাইড্রোজেন H+ রয়েছে। তো আমি একটা একটা করে দেখাই। একটা হাইড্রোজেন আয়ন যখন একটা ইলেকট্রনকে গ্রহণ করে সে কিসে পরিণত হবে? সে একটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, এবং এটাই কি? বিজারণ, কারণ ইলেকট্রনের গ্রহণ ঘটেছে এখানে। এবার আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দেই, কারণ কি জিঙ্ক কয়টা ইলেকট্রন ছেড়েছিল? দুইটা ইলেকট্রন, তো দুইটা ইলেকট্রনই হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। তাহলে 2H, তার মানে এই যে একটা H আর একটা H এরা মিলে কি? এরা তো 2H হিসেবে থাকবে না, H2 মানে দ্বিপারমাণবিক হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো যে কিভাবে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়াটা ঘটেছে। এই বিক্রিয়া তুমি যদি জারণ সংখ্যা দিয়ে করতে না চাও, কারণ তোমাদের বইয়ে আমি জারণ সংখ্যার কম বেশি দিয়ে জারণ বিজারণকে ব্যাখ্যা করতে দেখিনি, তো সেটা তোমরা ইচ্ছে করলে ব্যবহার নাও করতে পারো। তবে তোমাদের এই যে ইলেকট্রনীয় ধারণা দিয়ে জারণ বিজারণ ব্যাখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায়ও আসবে তোমাদের। তাহলে দেখো যে এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, যেটা হচ্ছে জারণ, এবং জিঙ্কের ছেড়ে দেয়া দুটি ইলেকট্রন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যায়। এভাবেই আমরা কি পাই? এই যে খেয়াল করো, এখানে আমরা জিঙ্ক আয়নটা পাই আর H2টা পাই। যদিও আমাদের শুরুতে কারা ছিল? শুরুতে ছিল 2H+ এবং জিঙ্ক। আসলে এইভাবে ছিল না, তারা ছিল মূলত সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্ক হিসাবে। তো আমি এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে দর্শক আয়নটাকে মানে সালফেট আয়নটাকে বাদ দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই জারণ বিজারণটা বুঝতে পেরেছো। এবার তোমরা আমাকে বলো যে এখানে জিঙ্ক এবং হাইড্রোজেনের মধ্যে বা এখানে জারকটাকে এবং বিজারকটাকে। তাহলে খেয়াল করো, এখানে ইলেকট্রন গ্রহণ করলো কে? হাইড্রোজেন। তোমাদের বইয়ের যে ভাষ্য মতে বা তোমাদের একটু আগে যে জিনিসটা আমি বোঝাচ্ছিলাম, যে ইলেকট্রন গ্রহণ করবে সে কি হবে? সে হবে জারক, তাই তো? তার মানে এখানে বলতে পারো হাইড্রোজেন আয়নটা জারক। তো হাইড্রোজেন আয়ন তো বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে জারক, তাই তো? যে জিঙ্কের জারণ ঘটাচ্ছে। আবার
বইয়ের ভাষা অনুযায়ী আমি যদি বলি যে যেই পদার্থটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, তাহলে এখানে কে ইলেকট্রন ত্যাগ করেছে? এখানে ইলেকট্রন ত্যাগ করেছে জিঙ্ক, তাহলে এই জিঙ্ক হচ্ছে কি এখানে বিজারক। আর আমি গত ক্লাসে এবং আজকের ক্লাসেও বারবার বলেছি যে তুমি চাইলে এইভাবে মনে নাও রাখতে পারো, তোমার মনে রাখার আরেকটা টেকনিক রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে যার জারণ ঘটছে, এখানে কার জারণ ঘটেছে? জিঙ্কের জারণ ঘটেছে, তো যার জারণ ঘটেছে সে হচ্ছে বিজারক, কারণ সে অন্যের বিজারণ ঘটায়। আর এখানে বিজারণ ঘটেছে কার? বিজারণ ঘটেছে H+ এর, মানে বলতে পারো সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের বিজারণ ঘটেছে, তার মানে সে নিজে হচ্ছে জারক, অর্থাৎ সে নিজে অন্যের জারণ ঘটায়। তাহলে আগের সেই সংক্ষিপ্ত আলোচনায় আমি চলে যাই, সেটা অন্যের জারণ ঘটায় এবং নিজে বিজারিত হয়, আর বিজারক অন্যের বিজারণ ঘটায় এবং নিজে জারিত হয়। এইভাবে সংক্ষিপ্তভাবেই তুমি চাইলে মনে রাখতে পারো। তবে সব কথার শেষ কথা একটাই, জারণ বিজারণ কিন্তু এখানেও খেয়াল করে দেখো কি একটি যুগপৎ প্রক্রিয়া বা সিমুলটেনাস প্রসেস। কারণ কি? কারণ জিঙ্ক যদি দুটি ইলেকট্রন না ছাড়তো, মানে জারণটা না ঘটতো, হাইড্রোজেন আয়ন কি দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারতো, মানে বিজারণটা ঘটতো না কিন্তু। তাহলে জারণ যখনই ঘটছে তার পাশাপাশি বিজারণও ঘটছে। এজন্যই বলা হচ্ছে যে জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া বা সিমুলটেনাস প্রসেস, মানে যখনই জারণ হবে তখনই বিজারণ হবে। আর যেহেতু বিজারক ইলেকট্রনটা দান করে এবং জারক উক্ত ইলেকট্রনটাকে গ্রহণ করে, কাজেই বলা যায় কি জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে কি ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া, মানে একজন ইলেকট্রন ছাড়ছে আরেকজন সেটা গ্রহণ করছে। তাহলে এই ছিল আমাদের জারণ বিজারণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তী ভিডিও ক্লাস থেকে জারণ বিজারণের যে সকল বিক্রিয়া রয়েছে, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই সকল বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।